হুমায়ুনের কাছে এই প্রশ্নগুলো উত্তর জানতে চাই আসলে। প্রথম কথা হচ্ছে তুষার ভাই বলেছে যে আমরা স্নেহ চাই কিন্তু আমরা শ্রদ্ধা করতে চাই না। যারা এইসব বেয়াদবি করে তারা, আপনি তো এর মধ্যে নাই, আপনি তো বেয়াদব না। না, আমার দলের 5টা মানুষ যদি খারাপ হয় আমি তো একা ভালো হতে পারি না, এই খারাপের দায়িত্ব আমার উপরেও আসে। যেই কথাটা উনি বলেছেন, এই স্নেহ আমাদেরকে কেউ দেখায় নাই। এই চেয়ারে বসেই সারা বাংলাদেশের মানুষ যখন আমাদের সাথে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে, তখন ভদ্রলোকেরা আমাদেরকে তিরস্কার করে এবং এই তিরস্কার আজ পর্যন্ত শেষ হয় নাই। এবং আমাদের অপরাধ একটাই, যে আমরা মানুষকে একত্রিত করার জন্য ওই যে হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে কেন লিখে, কারণ ওই ফেসবুকটা মানুষ দেখে। ফেসবুকে রাজনীতি করে যখন মিথ্যা প্রচারণা করা হয় এবং ফেসবুকে যখন সরকার বিরোধী কথা বলার কারণে শেখ হাসিনা মানুষকে তুলে নিয়ে যায়, তখনও কিন্তু মানুষ চুপ ছিল। কিন্তু এই ফেসবুকের রাজনীতি দিয়েই কিন্তু গণ অভ্যুত্থানে মানুষগুলো একত্রিত হয়েছিল বলে এই ফেসবুককেই বন্ধ করতে হয়েছিল। সুতরাং ফেসবুকে আন্দোলনটা, আমি ব্যক্তিগতভাবে শুধু ফেসবুকের আন্দোলন হোক এইটা আমি না চাইলেও ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ চলবে এবং মানুষকে সেইটার বিষয়ে সচেতন করার রাজনীতিটা চলবেই। কারণ এইটাই বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সময়ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে সাহসটা জুগিয়েছিল এই সোশ্যাল মিডিয়ার কারণেই হয়েছিল এবং এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণেই মানুষ পথে নেমে এসেছিল। এক, দ্বিতীয় হচ্ছে শ্রদ্ধা অশ্রদ্ধা করার যে বিষয়টা এসছে, যেই রাষ্ট্রপতিকে আপনারা শ্রদ্ধা করতে বলেছেন, যখন এতগুলো মানুষকে রাষ্ট্রপতি এগুলো শ্রদ্ধা করতে বলে নাই। আমি বলি, ধরেন এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানতে চাই না, তার তো আমি অপসারণ চেয়েছিলাম, তাকে কেন বসিয়ে রাখা হলো? করেন নাই কেন? এই রাষ্ট্রপতির অপসারণ তাকে করা হয় নাই শুধুমাত্র, আমি উত্তর দিচ্ছি, তথ্য উপদেষ্টা ছিল মাহফুজ। ধরেন উত্তরটা আমাকে দিতে দেন, তাহলে আমি বলতে পারবো। সেও তো বলে নাই। আপনারা কথা বলার সময় কিন্তু আমি কিছু বলিনি। আমি আমার বিরুদ্ধে যত অভিযোগ, ধরেন ইউনূস সরকারের, তুষার ভাই যখন কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ওনার যত অভিযোগ, অনেক অভিযোগ তো আমরাও সাবস্ক্রাইব করি, কিন্তু দিন শেষে অভিযোগের খাতাগুলো শেষে এসে এনসিপির খাতায় উনি তুলে দিলেন। উনি বললেন যে নিজেদের পছন্দের ইন্টারিম বলে আমরা ওনাদের সবকিছু এইভাবে মেনে নিয়েছি বা ওনাদের দিয়ে এই ধরনের কাজ করানোর চেষ্টা করেছি, কিন্তু উনি একটা বার বলে নাই যে ইন্টারিম সরকারের মধ্যে বিএনপিরও পার্ট ছিল, অন্যান্য রাজনৈতিক দলেরও সম্মতিতে ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে এবং যার প্রতিফলন এখন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেই ইন্টারিম সরকারেরই লোক, সেইটা কেউ বলে না। দিন শেষে এনসিপির উপর দোষ চাপানোটা খুব সহজ। এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানি না। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে নির্বিচারে এতগুলো নিরস্ত্র মানুষকে হত্যা করার সময় সে ওই রাষ্ট্রপতির বাণীর কথা বলছেন, তখন উনার বাণী কোথায় ছিল? তখন বিচারের বাণী নির্ভীতে কেঁদেছে এবং উনি অন্ধকারে উনি লুকিয়েছিলেন, উনার বাসভবনে উনি লুকিয়েছিলেন। তখন উনি জনগণের জন্য উনার বয়ান কোথায় ছিল? তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল? তখন কেন তারা প্রশ্ন করে নাই যে যেই রাষ্ট্রপতি জনগণের জন্য স্পিক আপ করতে পারে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট এনিমোর, হি ইজ নো মোর আওয়ার প্রেসিডেন্ট। এই যে পদবি, উনার বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা জনাব তারেক রহমানকে কি শেখ হাসিনা দিয়েছিল বিগত 17 বছর? তারেক রহমানের বন্দনায় উনি ভেসে যাচ্ছেন, কারণ তারেক রহমান সাংবিধানিক কন্টিনিউইটির নামে এই রাষ্ট্রপতিকে, আপনার কথা বলিনি, চুপ্পু সাহেবের কথা বলেছি, উনি তো তারেক রহমানের বন্দনায় ভেসে যাচ্ছেন। গতকাল উনার ইন্টারভিউটা তো আমিও পড়েছি যে তারেক রহমান ওনাকে খুবই সম্মান দিয়েছে আর সবাই অন্যরা ওনাকে খুব অসম্মান করেছে। উনি তো অসম্মানের যোগ্য, কারণ উনি বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে উনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নেয় নাই। উনার মতো কাপুরুষ সারা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। এই একই যুক্তিতে ডক্টর ইউনূস অসম্মানের যোগ্য। এবং এইখানে এই জনাব তারেক রহমান, এইটাও উনি নিশ্চয়ই ভুলে যাবেন না, জনাব তারেক রহমানকে যে এই যে রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকারের বৈধতা দিয়েছে, শেখ হাসিনাকে সমস্ত শেখ হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে, সেই একই বৈধতার সাথে এইটাও ইনভলভ করে যে উনার মাকে বিনা চিকিৎসায়, সুচিকিৎসার অভাবে বাংলাদেশে অপচিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই। উনি নিজের রাজনীতিটা করতে পারে নাই, উনার নিজের এটা তো সবাই জানে। সোশ্যাল মিডিয়াতে আমার বেগম খালেদা জিয়াকে তো আমি সম্মান করি, আমার রাজনৈতিক দলের সাথে উনার রাজনৈতিক মতবাদ আলাদা হইতে পারে, কিন্তু উনার সাথে যে উনার চিকিৎসা ব্যবস্থায় যে অসঙ্গতি হয়েছে সেইটা তো সোশ্যাল মিডিয়া এবং উনার দলের বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের এবং উনার চিকিৎসকদের বক্তব্যে আমরা জানতে পেরেছি যে উনাকে কিভাবে
কি কি চিকিৎসার কারণে উনার কিডনি ফেল করেছে। আপনি তো ডাক্তার মানুষ, আপনি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি হয়তো আইনের দিকটা ভালো বলতে পারবো। আমি এই সরকারের কাছে একটাই দাবি, যে যেই লোক নিজের দায়িত্ব অবহেলা করে বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করে তুলেছে, তার বয়ান সোশ্যাল মিডিয়াতে আসুক, সে ইন্টারভিউ দিতে পারুক বা না পারুক, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হচ্ছে তার বিচারটা ওনারা সুনিশ্চিত করবেন কিনা, সেইটা আমার জবাব দিতে হবে। আমি বিচার চাই, আমার শ্রদ্ধা তার প্রতি আসবে যে বাংলাদেশের মানুষের প্রতি সুবিচার যারা নিশ্চিত করবে তাকে আমি শ্রদ্ধা করব। জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছরে থেকে উনি বাংলাদেশের মানুষের প্রতি যেই অন্যায় অবিচার হয়েছে সেটা সুবিচার তিনি নিশ্চিত করতে পেরেছেন কিনা, আইনগতভাবে উনি বিচার নিশ্চিতের প্রক্রিয়া এনশিওর করতে পেরেছে কিনা, সেইটা আমার প্রশ্ন। সেই প্রশ্নের জায়গায় আমি অনেক জায়গায় আমি দেখেছি যে উনি কারো দ্বারা রাজনৈতিক প্রভাবে, উনি এখন বলবেন যে আমাদের দ্বারা রাজনৈতিক, কিন্তু আপনি হিসেব করলে হিসেবে ছকে ছকে মিলে যাবে যে যারা ক্ষমতা গ্রহণ করেছে তাদের সাথেই সমঝোতা হয়েছে এবং তাদেরই রাজনৈতিক এজেন্ডা ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করেছে। কিন্তু এটা খুব সহজ, কারণ আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি। আমাদের উপরে সহজ হিসাব করে ছকে ছকে মিলে মিলে আমাদের উপর দায় চাপিয়ে দেওয়াটা অনেক সহজ, এবং যারা ক্ষমতায় থাকে তাদেরকে সহজে লেজিটিমেসি দেয়া, তাদেরকে ডিফেন্ড করা, এইটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, আমাদেরকে রাজনীতির মাঠ থেকে মাইনাস করে দেওয়ার জন্য সব দোষ আমাদের উপর চাপিয়ে দেয়, এটা একটা সহজ ব্যাপার। কিন্তু শ্রদ্ধার বিষয়ে যেই শ্রদ্ধা, তুষার ভাইয়ের যেই শ্রদ্ধার কথা উনি বললেন, আমি দলমত নির্বিশেষে যে যতটুকু সম্মানের যোগ্য, যে যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততটুকু সম্মান দিতে আমি অবশ্যই কুণ্ঠাবোধ করব না। তিনি যে যতটুকু সম্মান, কিন্তু যার যতটুকু অপরাধ, তার অপরাধের জন্য তার ততটুকু বিচার অবশ্যই নিশ্চিত হইতে হবে। আমি শুনেন, আইনে একটা কথা আছে অমিশন মানে কি, অপরাধ করলাম না কিন্তু তারপরেও আমার সেই অপরাধের সহযোগী হিসেবে আমার সেই অপরাধের সংজ্ঞায় আমিও অপরাধী হব। ঘটনাটা কি জানেন, যখন আপনি ডিনায়াল মোডে থাকবেন, এটা একটা কোনো ক্রিমিনালকে কোনোদিন দেখছেন যে একেবারে কখনো কোনো ক্রিমিনাল নিজেকে অপরাধী বলে স্বীকার করে? সে সবসময় নিজের ডিফেন্সে কোনো না কোনো কথা বলে। আইন অনুযায়ী আপনি সেলফ ডিফেন্স করতে পারবেন, কিন্তু কোনো অপরাধী কোনোদিন নিজেকে, একটা খুনি কোনোদিন নিজেকে মনে করে না যে আমি কোনো আমি খুন করেছি, এটা আমি অন্যায় করেছি। সে মনে করে এটার পিছনে একটা ন্যায্যতা আছে। শেখ হাসিনা যে এতগুলো মানুষকে হত্যা করেছে, সেটার পিছনেও সে একটা ন্যায্যতা দাবি সৃষ্টি করার চেষ্টা করে। এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে, কেন আওয়ামী লীগের রাজনীতি আজকে নিষিদ্ধ করতে হচ্ছে? কারণ এই লোকেরা সোশ্যাল মিডিয়াতে বসে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে আমাদেরকে হত্যা করার জন্য নানান রকম হুমকি ধুমকি দেয়, এবং হাদি যে নিহত হয়েছে এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে, এবং তারা তাদের কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে হত্যা করার প্ল্যান করছে, এবং তাদেরকে যারা বৈধতা দিচ্ছে, তাদের কার্যক্রমকে যারা বৈধতা দেয়, বয়ান দিচ্ছে, তারাও এই মতবাদকে সাবস্ক্রাইব করে যে আমাদেরকে হত্যা করা এটা খুবই লেজিটিমেট। কারণ আমরা তো অন্যায়কে, ওই যে আমাদেরকে আপনি মব বলে আমাকে হত্যা করে দেওয়াটা খুবই সহজ, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কিন্তু সেটা স্পষ্ট করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানে এই না যে আমি এটা আইনগতভাবে বিচার চাই না। অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো যে যতটুকু। এই যে ছবির রাজনীতি, ছবি নামিয়ে ফেলা হলো কেন? ছবির রাজনীতি কেন করতে হবে? আমাকে শেষ করতে হবে, আসলে অনেক কথা বলার আছে আপনার সঙ্গে। আপনি আজকে নাহিদ ইসলাম এক দফার ঘোষক দেখে আমি কি বলেছি যে নাহিদ ইসলামের ছবি সব সরকারি দপ্তরে, সব স্কুল কলেজে নাহিদ ইসলামের ছবি টাঙায় দাও? বলি নাই তো। আমি তো বলি নাই যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সমস্ত বাংলাদেশের, তাহলে ছবি যদি রাষ্ট্রপতি থাকতে হয়, ছবি যদি অন্যান্য রাজনৈতিক নেতাদের থাকতে হয়, তাহলে তো একেবারে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় নেতা আছে সবার ছবি থাকতে হয়। শুনুন, আমার শ্বশুরের একদম ব্যক্তিগত ছোট একটা ঘটনা বলে শেষ করি। আমার শ্বশুরের চেম্বারে 76-77 জন মহান ব্যক্তির ছবি ঝুলানো ছিল। তো যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো এবং বিভিন্ন সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে রুমে অন্যান্যরা দখল পেল এই আমার শ্বশুরের যে চেম্বার রুমটা সুপ্রিম কোর্টে, তো তারা সব ছবি নামিয়ে ফেললো এবং এই রুমে আর কোনো ছবি নাই। তখন আমার শ্বশুর খুব ইমোশনালি অ্যাগ্রিভড হয়েছিল যে হ্যাঁ, উনি ওনাদের প্রতি, যারা মহান ব্যক্তি তাদের প্রতি আবেগের জায়গা থেকে উনি সবার ছবি রেখেছিলেন, কাউকে বাদ দেয় নাই, সবার ছবি রেখেছে। তাহলে এই ছবিগুলো কেন নামানো হইলো? তখন আমি আব্বুকে বুঝাইলাম, আব্বু, ছবি দিয়ে মানুষকে সম্মান প্রকাশ করা যায় না, সম্মানটা থাকতে হয় অন্তরে। মানুষের প্রতি যদি আপনার কার্যক্রমের প্রতি যদি সম্মান থাকে, সেই সম্মানটা হবে অন্তরে, দোয়াটা আসবে অন্তর থেকে। ছবির রাজনীতি দিয়ে সম্মান হয় না। হুমায়রা, আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে, আপনার আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো নিশ্চয়ই আপনার সঙ্গে আগামী দিন নিশ্চয়ই কথা হবে।